176 পূর্বের, বহু পূর্বের কথা। তখন এই পুজোর উদ্ভব হয় এক বিশাল ভয়ঙ্কর মহামারী থাকতে। ফ্রিতে কিন্তু এটা বিকেলবেলায় কিন্তু ফ্রিতে অন্নভোগ দিচ্ছে। দেখো হ্যালো গাইস, আমি কণিকা কয়াল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা কয়াল ব্লগস। বন্ধুরা, আজকে আমরা কোথায় এসেছি বলতো? আজকে আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় কালী মন্দির। পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বড় কালী মন্দির এখনো পর্যন্ত নব উদ্বোধন হয়েছে, সবে উদ্বোধন হয়েছে। মানে অক্ষরধাম, দিল্লির অক্ষরধামের আদলে কিন্তু এই মন্দিরটি তৈরি। তো সেই মন্দিরটির নাম হচ্ছে আমাদের জগৎপুরের কালী মন্দির। এটি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় কালী মন্দির। 10 বছর ধরে কিন্তু এই মন্দিরটার কাজ চলেছে। এই রিসেন্ট কিন্তু এই দুদিন আগে উদ্বোধন হয়েছে। তো সেই মন্দির আমি আজকে তোমাদের শেয়ার করব। অদ্ভুত সুন্দর, অপূর্ব সুন্দর এই মন্দির। এই মন্দির আমি তোমাদের দিনের বেলায় কীরকম দেখতে লাগছে সেই ভিডিও শেয়ার করব, এবং রাত্রেবেলায় এই মন্দিরটাকে কেমন দেখতে লাগছে সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং এই মন্দিরে কিভাবে পুজো দিতে হয়, পুজো দেওয়ার নিয়ম প্রণালী কী করে আসবে, এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কিনা, এবং এই মন্দিরের প্রাচীনতম ইতিহাস তোমাদের সঙ্গে আমি আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো স্কিপ করো না, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। এটা হচ্ছে রাধাকৃষ্ণ আমাদের গরুদেবের মন্দির, আর সামনে হচ্ছে নাট মন্দির দেখতে পাচ্ছ, আর তার সামনে হচ্ছে আমাদের মেন মন্দির, আমাদের জগৎপুর কালী মন্দির। পুরো কিন্তু আমাদের দিল্লির অক্ষরধামের আদলে কিন্তু তৈরি হয়েছে এই মন্দিরটি। 10 বছর লেগেছে এই মন্দিরটি তৈরি করতে। তো সঙ্গে থাকো, এবার তোমাদের পুরো মন্দিরের বাইরেটা এবং স্থাপত্যশৈলের কার্য এবং ভেতরে যে অপূর্ব সুন্দর রূপ সেটাও তোমাদের শেয়ার করব। তো সঙ্গে থাকো, চল। মন্দিরের প্রবেশপথে কিন্তু সামনে পড়বে বিশাল একটা নাট মন্দির। নাট মন্দিরে দেখো বিশাল একটা ঝাড়বাতি রয়েছে, আর তার চারপাশে রয়েছে ছোট ছোট ঝাড়বাতি। আর বাম হাতে পড়বে একটা প্রতিষ্ঠিত পুকুর। এটা কিন্তু প্রাচীনকালের পুকুর, আজকে নয়, এটা প্রতিষ্ঠিত পুকুর, যার জন্য বলা হয়েছে। আর সামনেই রয়েছে আমাদের বাংলার অক্ষরধাম, গেরুয়া কালার, আর ভিতে রয়েছে মেরুন কালার। বন্ধুরা, এই জগৎপুর কালী মন্দির পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার অন্তর্গত একটি ছোট্ট গ্রাম জগৎপুরে অবস্থিত। এটি স্থানীয়দের কাছে একটি শক্তিপীঠ স্বরূপ। মন্দিরটি রত্নচূড়া বিশিষ্ট, বাহ্যিক কাঠামো খুব সরল, কিন্তু স্থাপত্যের আধ্যাত্মিক ভারসাম্য রক্ষিত। এটি বাংলার ঐতিহ্যবাহী রত্নমন্দির স্থাপত্যের অংশ। নাট মন্দিরের বাম দিকেই রয়েছে পাথরের গণেশ ঠাকুর। তো চলো তোমাদের কাছ থেকে দেখাই। বন্ধুরা, এই হলো আমাদের পশ্চিমবাংলার অক্ষরধাম। তো অপূর্ব সুন্দর কিন্তু এই রত্নচূড়া বিশিষ্ট অক্ষরধাম। ও সদরের গর্ভগৃহের উপরেই দেখো একটা ছোট্ট গণেশ ঠাকুর রয়েছে। তো জুম করে দেখাচ্ছি, দেখো, দেখতে পাচ্ছ। আর পুরো মন্দিরটার চূড়ায় কিন্তু মানে দুটো ঘটের উপরে একটা করে পতাকা উঠছে, ভীষণ সুন্দর লাগছে। এবার চল আমি তোমাদের কাছ থেকে গর্ভগৃহের বাইরের দেওয়ালে যে স্থাপত্যশৈলের কাজগুলো রয়েছে সেগুলো শেয়ার করি। যে কাজগুলো হয়েছে দেখো, এর মধ্যে দেখো মূর্তিগুলো রয়েছে, এগুলো কিন্তু পুরো কংক্রিটের, মানে সিমেন্ট দিয়ে করা, তার উপরে রং করা, ভীষণ সুন্দর লাগছে। আর দিল্লিতে যে আমাদের অক্ষরধামের যে কালার রয়েছে এবং যে স্থাপত্যশৈলের কাজগুলো রয়েছে সেম কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। সেম কিন্তু কালারটা করা হয়েছে, একটু তো 19-20 হতেই পারে। আর এরকমই কিন্তু স্থাপত্যশৈলের কাজগুলো রয়েছে, দেখতে পাচ্ছ মূর্তিগুলো দেখো। তো চলো পেছনটা দেখাই। বন্ধুরা, এই মন্দিরের সামনেটা কিন্তু সম্পূর্ণ রং হয়ে গেছে, কিন্তু পেছনের দিকটা এখনও কাজ বাকি আছে বলে রং করা হয়নি। তো যে দেখতে পাচ্ছ পেছনে কালার হয়নি। আর এই যে কালার কেন, কাজও সম্পূর্ণ হয়নি। এই যে তুমি মন্দিরগুলো ছোটো ছোটো মন্দির দেখতে পাচ্ছ, সিমেন্ট বালি দিয়ে খুব খুব করে রেখেছে। এখানে কিন্তু নানান দেবদেবীর মূর্তি বসানো হবে, সবই কিন্তু সিমেন্ট বালি দিয়ে করা হবে, তারপর কিন্তু কালার করা হবে। আনুমানিক কিন্তু এখানকার বাসিন্দারা বলছেন এখনও প্রায় 2 বছর লাগবে সম্পূর্ণ এই মন্দিরটি কমপ্লিট হতে। কত করে স্টার্ট বলো?
যেগুলো হচ্ছে এক দাম 35, ধূপ সিঁদুর নিয়ে আর এগুলো 45। সিঁদুর নিয়ে এটা হচ্ছে 35টা, ধূপ সিঁদুর নিয়ে এই প্যারাটা হচ্ছে 35, আর এই প্যারাটা হচ্ছে 45 ধূপ সিঁদুর নিয়ে। আর এই দুটো 45। আচ্ছা, তুই এটাই দে। তো আমি এখানে কিন্তু প্যারা নিয়েছি, আলতা নিয়েছি, সিঁদুর নিয়েছি, আর এই চুনি দেবো মাকে, আর এই ধূপকাঠি। তো টোটাল ওরা 85 টাকা নিল। চলো এবার মন্দিরে যাই, পুজো দিয়ে আসি। এই হচ্ছে বন্ধুরা আমাদের মেন মন্দির, জগৎপুর কালী মন্দির। তো চলো এবার ভেতরটা তোমাদের দেখাই এবং পুজো দেবো এবং ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বলে জেনে নেবো এই মন্দিরের ইতিহাস। তো চলো, তো শুরুতেই দেখতে পাচ্ছ আমাদের কালো রঙের সিঁড়ি রয়েছে, আর দুধারে দুটি 4টে থাম্বা রয়েছে দেখতে পাচ্ছ। প্রতিটি পিলারে কিন্তু এরকম নানা দেবদেবীর মূর্তি রয়েছে। আর মন্দিরের মূল গর্ভগৃহে প্রবেশের আগেই দেখো ডান দিকে বাঁ দিকে দুটো সিংহর মূর্তি রয়েছে। আর মূল গর্ভগৃহের উপরে দেখো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে রথে করে নিয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা এবারে মন্দিরের ভেতরে প্রবেশ করে প্রথমে মাকে পুজো দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে বাকি কথা হবে। জগৎপুর কালী মন্দিরের ঠাকুর মশাইয়ের সঙ্গে পুরোহিত মশাই, তো ওনার মুখ থেকে আমরা শুনে নেব এই মন্দিরের কিছুটা ইতিহাস। ওর সঙ্গে থাকো, শোনো। আমার নাম শ্রী অনুপ কুমার মিশ্র। এই গ্রামেরই আমি প্রজা আর পুরোহিত ব্রাহ্মণ, এই মন্দিরের পুরোহিত। 176 বছর পূর্বের, বহু পূর্বের কথা। তখন এই পুজোর উদ্ভব হয় এক বিশাল ভয়ঙ্কর মহামারী থাকতে। এই মহামারীতে জগৎপুর গ্রামের সমস্ত প্রজারা আক্রান্ত হয়ে পড়ে। তাতে অনেক মানুষ সজ্জনের মৃত্যুবরণ করতে হয়েছে। তখন এখানে পুজো হবে। এখানে একজন ব্রাহ্মণ ছিলেন, তিনি হচ্ছেন কৈলাস মিশ্র। তিনি এই গ্রামেরই একজন বিশিষ্ট লোক ছিলেন। তখন উনি চিকিৎসাও করতেন, আয়ুর্বেদিক চিকিৎসা করতেন। আয়ুর্বেদিক চিকিৎসাতে সব কিছু সম্পন্ন হয়নি, না হওয়াতে উনি তো ব্রাহ্মণ ছিলেন। তখন মহামায়ার তখন একটা প্রথা ছিল কি, ওই মুহূর্তে মায়ের মাটি তোলা হতো, মৃত্তিকা বেদি করে মায়ের আবাহন করে পুজো পাঠ করে এইরকমভাবে রোগের মুক্তির জন্য চিন্তাধারা করতেন। এমতো অবস্থায় করাতে একটু সাম্য হয়, ওই যে মহামারী থাকতে সাম্য হয়। তখন উনি এখানে মায়ের এমনি ঘট স্থাপনা করে মায়ের পূজা শুরু করেন। তারপর গ্রামবাসীরা সমস্ত কিছু একত্রিত হয়ে সমস্ত কিছু ভাবে ঘর দর বেঁধে দীর্ঘদিনভাবে এরকমভাবেই পুজো পাঠ হয়ে আসছে। তখন বারবার
মাটির ব্যাপার তো তখন তো খুব বিশাল অর্থনৈতিক ব্যাপারে কোনো কিছু ছিল না। ওই মাটি দিয়েই মাটির চালা করে খড়ের ছাউনি করে ঘর বাড়ি হতো। তারপরে গ্রামবাসীরা ক্রমান্বয়ে পাকার ওই ইটের দিয়ে বাড়ি করে পুজো পাঠ করে, সেগুলোও ভগ্ন হয়ে যায়। তখন গ্রামবাসীরা একটা চিন্তাধারা করলেন, বহু ভক্ত সজ্জন বহু দূর থাকতে দেশান্তর ওই এতে আসতো। তখন তো এগুলো তো সব এলোমেলো অবস্থায় থাকতো, জলকাদা এই সমস্ত, রাস্তাঘাট ভালো ছিল না। তা গ্রামবাসীরা প্রচুর শ্রমের দ্বারা প্রচুর কষ্ট দুঃখ ভোগ করেও মায়ের পুজো পাঠ করতেন। তারপর একটা সিদ্ধান্ত করলেন যে এই যে বেণীমাধব শীলের পাঁজি দেখবেন, ওতে নৃসিংহ চতুর্দশীতে ওই জগৎপুরের রক্ষাকালী পূজা বলে লেখা আছে দেখবেন। তখন বহু দেশান্তর থাকতে লোক আসতো। তখন বলছে যে আমরা একটা ভালো দেখি মন্দির করব। এইভাবে এই এতদূর বড় মন্দির গড়ে উঠেছে সমস্ত গ্রামবাসীর প্রচেষ্টায়, সব কিছু এইভাবে। এই মন্দিরটা 10 বছর ধরেই এই মন্দিরটা তৈরি চলছে, এখনো সম্পূর্ণ হয়নি, এখন অনেক কাজ বাকি রয়েছে। তার মধ্যেও মায়ের প্রতিষ্ঠা করতে হলে, এই কারণ যারা সর্বপ্রথমে ভিত স্থাপনে সহযোগিতা করছেন তারা সব চলে যাচ্ছে, বয়স হয়ে যাচ্ছে। তখন গ্রামবাসীরা চিন্তা করলেন যে না, মার আগে প্রাণ প্রতিষ্ঠা হোক, মাকে আগে স্থাপনা করা হোক, তারপর আস্তে আস্তে যেসব কাজ বাকি রয়েছে সেগুলো হবে। হ্যাঁ, এইভাবে গড়ে উঠছে। আর এই মা তিনি হচ্ছে রক্ষাকারী, সিংহবাহিনী। হ্যাঁ, সিংহবাহিনী। ইনার সঙ্গের সাথী হচ্ছে ডাকিনী আর যোগিনী। হ্যাঁ, তখন সিদ্ধান্ত করলেন যে একটা যে মন্দির হবে আমাদের মায়ের গ্রামে, যে শীতলা মন্দির, আর আমাদের গ্রামে তো শিব মন্দির নেই, একসঙ্গেই হোক। এই বলে বড় ধরনের চিন্তাধারা গ্রামবাসীরা করে চিন্তা করলেন তখন কীভাবে মন্দির হবে। তখন আমার এই গ্রামের একটি ছেলে, উনি ট্যুর করেন, কালীপদ সিংহ মহাশয়। তখন বাইরের উনি তো যান দিল্লির অক্ষয়ধাম আদলে এই মন্দিরটা ওরা করলেন, সিদ্ধান্ত করলেন। গ্রামবাসীরা তাকে স্বীকৃতি দিলেন যে এইভাবেই হোক, এইভাবেই সমস্ত করে আসছে। এই মন্দিরের মা কালীর যে পুজোটা কোন দিনে হয়? নৃসিংহ চতুর্দশী। নৃসিংহ চতুর্দশী মানে ওটাই মায়ের বাৎসরিক উৎসব। ওটাই মায়ের মেন উৎসব। চলুন তাহলে আমরা ওই শিব মন্দিরটা দর্শন করি, ওখানে যাই। বন্ধুরা, এই জগৎপুর কালী মন্দিরে কিন্তু তিনটে ঠাকুরের গর্ভগৃহ রয়েছে। মিডিলে রয়েছে মেন হচ্ছে আমাদের কালীমাতার মন্দির, আর তার কালীমায়ের মন্দিরের ঠিক বাম পাশে রয়েছে কোষ্ঠীপাতের বিশাল শিবলিঙ্গ, এবং মা কালী মন্দিরের গর্ভগৃহের ঠিক বাম পাশে রয়েছে, ডান পাশে রয়েছে শিবলিঙ্গ, আর বাম পাশে রয়েছে কিন্তু আমাদের পিতলের বিশাল শীতলা মায়ের মূর্তি। তো এখন দেখাচ্ছি তোমাদের। এখানে হচ্ছে দেবাদিদেব মহাদেবের বন্ধুরা, এই মন্দিরের 3টি মেন গর্ভগৃহ, একটা মা কালীর, একটা ভোলে বাবার, আর একটা মা শীতলার। এছাড়াও কিন্তু গর্ভগৃহের চতুর্দিকের দেওয়ালে কিন্তু নানান দেবদেবীর মূর্তি রয়েছে। তো চলো বন্ধুরা, এবার তোমাদের মন্দিরের ভেতরের দৃশ্যটা শেয়ার করি। এইভাবে সমস্ত গড়ে উঠছে। এছাড়া আমাদের গ্রামের ছেলে মেয়েরাও এই মায়ের জন্য তারা একবারে প্রাণপণ দিয়ে তারা সচেষ্ট হয়ে শ্রমদান করেছে। তাতেও তাদের কম সহযোগিতা নেই, প্রচুর সহযোগিতা। এই নিয়ে হচ্ছে নৃসিংহদেব। হ্যাঁ, সিনারিটা করে তুলবেন। ওই যে কৈলাস মিশ্র ছিলেন, উনি আমার
বন্ধুরা এখানে কিন্তু 3টি মূল গর্ভগৃহ পরিক্রমার সুব্যবস্থা রয়েছে। আসুন। ইনি আছে শীতলা মা, বাঁ পাশে আছে রক্তাবতী, আর ডান পাশে আছে জরাসুর। পিতলের পিতলের। কোনটাই পিতলের। হ্যাঁ, এইগুলো এনারা আছে পিতলের। আর এখানে আমাদের তন্ত্র মধ্যে পুজো হয়ে থাকে, পঞ্চমকাশ্য, মৎস্য মাংস এগুলো দিয়ে মায়ের পুজো হয়ে থাকে। এই কারণ ওই যে মহামারীতে যে উদ্ভব হয়েছিল সেইভাবেই মায়ের পুজো হয়ে থাকে। এখনো পর্যন্ত গ্রামবাসীরা সচেষ্টভাবে সেইভাবে সেই বিধিটাকে এরা মেনে রাখছে। মানে সেই প্রথা অনুযায়ী সব কিছু হয়, এখনো হয়। নিত্য ভোগ হয়। যে খাবে বলবে তার আগে ভক্তদের সেবার জন্য তারা এখানে যদি কেউ প্রসাদ পেতে চায়, যেই দিন আসবেন একজন দুজনের মধ্যে ওই নটার মধ্যেই এখানে আপনার গ্রামে এসে কর্তাদের কাছে লিস্ট করতে হবে, তারপরে প্রসাদ দিতে পারেন। আচ্ছা, কিরকম মানে প্রসাদটা? যারা নিরামিষ খাবেন তাদের হচ্ছে 70 টাকা, আর যারা আমিষ খাবেন তাদের 110 টাকা। এই মন্দির খোলার সময় সকালে সকাল 8টা থাকতে 12টা পর্যন্ত সকালে, বিকালে 7টা থাকতে রাত্রি 8টা পর্যন্ত। ফোন নাম্বার দিতে পারবেন? যদি ফোন নাম্বারটা দিয়ে দিন, কারণ যদি আসতে অসুবিধা হয় তাহলে তারা ফোন করে যোগাযোগ করে। তাছাড়া আমার ওই ফোন নাম্বারটা হচ্ছে 9800701256। আমার নাম হচ্ছে অনুকুমার মিশ্র। আর আপনারা এখানে যে আসবেন, ট্রেন থাকতে মেছেদা হয়ে মহিষাদলের উপর দিয়ে শিব মন্দির, এইখানে নামলেই যে কোনো টোটো পাবেন, সেই টোটোতে হয়ে জগৎপুর বললেই আপনাদেরকে যে ভক্তরা আসবে সব এখানে পৌঁছে দেবে। আচ্ছা, প্রত্যেক দিন। আর কিন্তু এটা বিকেল বেলায় কিন্তু ফ্রিতে অন্নভোগ দিচ্ছে। দেখো, আমরা কিন্তু দীঘায় এসেছি। মায়ের একটা বিশাল বাগানো পুকুর রয়েছে, ওপারেও একটা ঘাট রয়েছে, এপারেও একটা ঘাট রয়েছে। এই ঘাটে এই মন্দির, এই পুকুর কিন্তু আজকে নয়, বহু বছরের, মানে মন্দির হয়েছে তার আগে কিন্তু এই পুকুর তো এখন ছোট হয়ে গেছে আকারে। এখানে কিন্তু ভক্তরা স্নান করে মাকে পুজো দিতে পারবে। এখানেও কিন্তু ভক্তরা স্নান করে মাকে পুজো দিতে পারবে। বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে এসছে। এবার সন্ধ্যার সময় এই মন্দিরটাকে কত অপূর্ব সুন্দর লাগে সেই দৃশ্যটা এখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেখো বন্ধুরা, সন্ধ্যেবেলায় কিন্তু মন্দিরের সব লাইট জ্বালিয়ে দিয়েছে, তো ভীষণ সুন্দর লাগছে মন্দিরটি। দেখো, দিনের বেলায় কিন্তু মন্দিরটিকে তোমাদের আমি শেয়ার করেছিলাম, তখন কিন্তু আলাদা রূপ, আর এখন কিন্তু লাইট জ্বালানোর পর মন্দিরটিকে লাগছে এক অপূর্ব স্বর্গীয় ধাম। তো চলো এবার তোমাদের রাতের মন্দিরের দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার করি।
আমাদের পশ্চিমবঙ্গের অক্ষরধাম, মানে দ্বিতীয় অক্ষরধাম যেটাকে বলা চলে, সেই মন্দির তোমাদের সঙ্গে আমি কিন্তু শেয়ার করলাম দিনের বেলায়, রাত্রেবেলায়, এবং ভোগ প্রসাদের সমস্ত নিয়মাবলী এবং কটায় ভোগ প্রসাদ বিতরণ হয়, ফোন নাম্বার সহ, অ্যাড্রেস সহ তোমাদের আমি শেয়ার করলাম। এবং রাত্রেবেলায় মন্দিরটাকে যে কত অপূর্ব সুন্দর লাগে সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এই মন্দিরে আসতে ভুলো না। নবনির্মিত হচ্ছে আমাদের দিল্লির যে অক্ষরধাম রয়েছে, সেম কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গের এই অক্ষরধাম পূর্ব মেদিনীপুরে, যেটা জগৎপুরে অবস্থিত। তো আমি অ্যাড্রেস তোমাদের দিয়ে দিয়েছি এবং ডেসক্রিপশনে ভালো করে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেবো, তো তোমরা দেখে দিও। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্টে জানিও কেমন হয়েছে। আর যেসব নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রাখতে ভুলো না। তো এখন আমি চলে যাচ্ছি অন্য কোনো ব্লগের সাথে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের টাটা।